আসসালামু আলাইকুম। অবিরাম বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। শুরুতেই বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। খেলায় ফিরছেন ক্রিকেটাররা, বিসিবির সঙ্গে কোয়াবের সমঝোতা। দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের খেলা দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। 253 আসনে 11 দলীয় জোটের আসন বন্টন। জামায়াত 179, এনসিপি 30 ও খেলাফত মজলিস 20। আজ নিজেদের অবস্থান জানাবে ইসলামী আন্দোলন। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার, আসিফ নজরুল। নতুন করে মামলা নয়। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, চালক হেলপার সহ 3 জন গ্রেফতার। শুনছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। আশঙ্কা কাটিয়ে আজ থেকে আবার মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল। বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএল এর 2টি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি ও ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর মাঠে ফেরার সিদ্ধান্ত নেয় খেলোয়াড়রা। বিস্তারিত আশিকুর রহমানের রিপোর্টে। ভারতে বাংলাদেশ বিশ্বকাপ খেলতে গেলে ক্রিকেটাররা ক্ষতিপূরণ পাবেন কিনা এ বিষয়ে বিতর্কিত মন্তব্য করেন বিসিবির অর্থ বিভাগের প্রধান এম নাজমুল ইসলাম। এ মন্তব্যকে কেন্দ্র করে তার পদত্যাগের দাবিতে বৃহস্পতিবার বিপিএলের 2টি ম্যাচ বয়কট করেছিলেন ক্রিকেটাররা। তবে বিসিবি, ফ্র্যাঞ্চাইজি এবং ক্রিকেটারদের সংগঠন কোয়াবের ত্রিমুখী বৈঠকের পর আপাতত সংকটের সমাধান হয়েছে। বৃহস্পতিবার রাতে গুলশানের নাভান্না টাওয়ারে বিসিবি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান এই ঘোষণা দেন। এ সময় কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুনও উপস্থিত ছিলেন। এক বিবৃতিতে কোয়াব জানায়, বিসিবির চলমান প্রক্রিয়ায় তারা সন্তুষ্ট। তবে এম নাজমুল ইসলামের বিতর্কিত মন্তব্যের জন্য প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে সংগঠনটি, যদিও বিসিবি সেই দাবিতে সম্মত হয়নি। এর আগে বৃহস্পতিবার রাত 8টার দিকে বিসিবি পরিচালকরা কোয়াব ও ক্রিকেটারদের সঙ্গে বৈঠকে বসেন। দীর্ঘ আলোচনার পর বিপিএল পুনরায় শুরুর সিদ্ধান্ত নেওয়া হয়। বিসিবি পরিচালক জানিয়েছে, বৃহস্পতিবার স্থগিত হওয়া 2টি ম্যাচ শুক্রবার অনুষ্ঠিত হবে। দুপুর 2টায় নোয়াখালী এক্সপ্রেস বনাম চট্টগ্রাম রয়্যালস এবং সন্ধ্যা 7টায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটান্সের ম্যাচ অনুষ্ঠিত হবে। শুক্রবারের পূর্ব নির্ধারিত ম্যাচগুলো হবে শনিবার, আর শনিবারের ম্যাচগুলো আয়োজন করা হবে আগামী 18 জানুয়ারি। এছাড়া এলিমিনেটর ও কোয়ালিফায়ার 1 ম্যাচের সূচি একদিন পিছিয়ে 20 জানুয়ারি নির্ধারণ করা হয়েছে। দ্বিতীয় কোয়ালিফায়ার ও ফাইনালের সূচি অপরিবর্তিত থাকবে। আশিকুর রহমান, এটিএন বাংলা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জামায়াতের নেতৃত্বাধীন 11 দলীয় নির্বাচন ঐক্যে 300 সংসদীয় আসনের মধ্যে 253টি আসন বন্টন করা হয়েছে। এর মধ্যে জামায়াতের 179, জাতীয় নাগরিক পার্টি এনসিপি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, খেলাফত মজলিস 10, লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি 7, আমার বাংলাদেশ পার্টি 3, নিজামে ইসলামী পার্টি 2 ও বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণতান্ত্রিক পার্টি ও বাংলাদেশ খেলাফত আন্দোলন, এই 3টি দলের মধ্যে কার কতগুলো আসন দেওয়া হবে তা পরে জানানো হবে বলে জানান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা উপস্থিত না থাকলেও বিকালে সংবাদ সম্মেলনে 11 দলীয় নির্বাচনী ঐক্যের বিষয়ে তারা জানাবে। বাংলাদেশ জামাত ইসলামী 179, জাতীয় নাগরিক পার্টি 30, বাংলাদেশ খেলাফত মজলিস 20, এলডিপি 7, খেলাফত মজলিস 10, নিজামে ইসলাম পার্টি 2, আমার বাংলাদেশ পার্টি 3, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি 2। এই পর্যন্ত আমাদের আসন কনফার্ম করা যেগুলো সেগুলো আমরা ঘোষণা করলাম। আমাদের প্রতিটি আসনে 1 বক্স পলিসির মাধ্যমে এই 11 দলীয় নির্বাচনী ঐক্যের পক্ষ থেকে যাকে যেই আসনে মনোনীত প্রার্থী হিসেবে চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে তার পক্ষে সম্মিলিতভাবে আমরা সকল দলের নেতাকর্মী এবং দেশবাসীকে একসাথে কাজ করার উদাত্ত আহ্বান জানাবো। আমাদের কোনো দলের প্রার্থী থাকবে না আজকে ঘোষণার পর থেকে, সেটা আমাদের এই
নির্বাচনী সমঝোতা বা 11 দলীয় নির্বাচনী ঐক্য তাদের প্রার্থী হিসেবে তারা বিবেচিত হবে। তারা নিজেদের নিয়ে আরো বোঝাপড়া করছেন, তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ আছে, তারা চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। আমরা আশা করি তারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সন্ধ্যায় গুলশানে বাসভবন থেকে সপরিবারে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যান বিএনপির চেয়ারম্যান। এ সময় তাঁর স্ত্রী জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমানের সঙ্গে ছিলেন। সাক্ষাতে ঠিক কী বিষয়ে কথা হয়েছে তা এখনো জানা যায়নি। ধারণা করা হচ্ছে সৌজন্যমূলকভাবেই প্রধান উপদেষ্টার সাথে তাঁর এই সাক্ষাৎ। 25 ডিসেম্বর দেশে ফেরার পর এবারই প্রথমবারের মতো ডক্টর ইউনূসের সাথে সাক্ষাৎ করলেন তারেক রহমান। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার। একই সাথে এখন থেকে নতুন কোনো মামলা করাও যাবে না। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের বৈঠক। এতে 2024 সালের গণ অভ্যুত্থানকারীদের দায় মুক্তি ও আইনি সুরক্ষা অধ্যাদেশ অনুমোদন দেয়া হয়। ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানান, 5-7 দিনের মধ্যে গেজেট জারির মাধ্যমে অধ্যাদেশটি আইনে পরিণত হবে। আমাদের মহান মুক্তিযুদ্ধের পরে যখন দায় মুক্তি আইন করা হয়, সেই দায় মুক্তি আইন করাকালে 1972 সনের মুক্তিযুদ্ধ কিন্তু আমাদের শেষ হয়েছিল 1971 সনের 16 ডিসেম্বরে বিজয় অর্জনের মাধ্যমে। কিন্তু ওখানে দায় মুক্তি দেওয়া হয়েছিল ফেব্রুয়ারির 29 তারিখ 1972 পর্যন্ত। তা আমরা এত দূর বিস্তৃত করি নাই, আমরা জুলাই অগাস্ট, আমরা জুলাই গণঅভ্যুত্থানের যে ডেফিনেশন আছে আমাদের বিভিন্ন ঘোষণাপত্র, জুলাই সনদ, সেটাকে বিবেচনায় রেখে জুলাই অগাস্টে সংগঠিত ফৌজদারি কার্যাবলী। আইন উপদেষ্টা বলেন, জুলাই অভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা হলে তা প্রত্যাহারে পদক্ষেপ নেবে সরকার। অলরেডি যদি কোনো মামলা হয়ে থাকে, জুলাই গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে ফৌজদারি মামলা, রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর কারণে যদি কোনো ফৌজদারি মামলা হয়ে থাকে, তাহলে সেই মামলাগুলো প্রত্যাহার করার পদক্ষেপ সরকার নিবে এবং এখন থেকে নতুন কোনো মামলা করা তাদের বিরুদ্ধে জুলাই অগাস্টে সংগঠিত রাজনৈতিক প্রতিরোধের উদ্দেশ্যে সংগঠিত কার্যাবলীর দায় দায়িত্ব থেকে এর জন্য যদি কোনো নতুন মামলা করা হয়, সেই নতুন মামলা করা যাবে না। একই সাথে আসিফ নজরুল আরও জানান, কোনো হত্যাকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের পতনের সম্পর্ক না থেকে যদি ব্যক্তিগত সংকীর্ণ স্বার্থ থাকে, তাহলে মানবাধিকার কমিশনের শরণাপন্ন হতে পারবেন ভিকটিমের পরিবার। লোভের বশবর্তী হয়ে বা প্রতিশোধ স্পৃহা থেকে ব্যক্তিগত এবং সংকীর্ণ স্বার্থে কেউ যদি হত্যাকাণ্ড ঘটায়, তাহলে তাকে দায় মুক্তি দেওয়ার উদ্দেশ্যে আইন করা হয় নাই। এখন প্রশ্ন আসতে পারে, কোন হত্যাকাণ্ডটা আপনার রাজনৈতিক প্রতিরোধের প্রক্রিয়ায় হয়েছে আর কোন হত্যাকাণ্ডটা ব্যক্তি এবং সংকীর্ণ স্বার্থে করা হয়েছে, যেটার সাথে রাজনৈতিক প্রতিরোধের সম্পর্ক নাই। এটা নির্ধারণের দায়িত্ব আমরা দিয়েছি মানবাধিকার কমিশনকে। জাতিসংঘের প্রতিবেদন অনুসারে জুলাই আগস্টে অভ্যুত্থানের সময় নিরাপত্তা বাহিনী ও আওয়ামী লীগ কর্মীদের গুলিসহ বিভিন্ন সংঘাতে 1400 জন হত্যাকাণ্ডের শিকার হন। সে সময় অভ্যুত্থানকারীদের প্রতিরোধমূলক কার্যক্রমেও কিছু মৃত্যুর ঘটনা ঘটে। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে এক কলেজ ছাত্রীকে গণধর্ষণের ঘটনা ঘটেছে। এই অভিযোগে বাসের চালক, হেলপার সহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার রাতে ধর্ষণের এই ঘটনা ঘটে। পরে বৃহস্পতিবার দুপুরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের টাঙ্গাইল সদর উপজেলার করটিয়া আন্ডারপাস এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন বাসের চালক আলতাফ, হেলপার সাগর এবং চালকের সহযোগী রাব্বি। এলেঙ্গা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ শরীফ জানান, বুধবার রাত 11:30টার দিকে রাজধানী মিরপুর এলাকার একটি কলেজের ছাত্রী ঢাকার রেডিও কলোনি থেকে আশুলিয়া যাবার জন্য সাভার পরিবহনে ওঠেন। বাসে তখন 2 জন যাত্রী ছিলেন। পরে যাত্রীরা নামার পর এই কলেজ ছাত্রীকে জোর করে আটকে রেখে সাথে থাকা স্বর্ণালংকার, টাকা ও মোবাইল ছিনিয়ে নেয় তারা। পরে বাসটি বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে ওই নারীকে রাতভর গণধর্ষণ করে ও ভিডিও ধারণ করে। পরে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঢাকাগামী লেনের করটিয়া আন্ডারপাস এলাকায় মহাসড়কের উপর সন্দেহজনক অবস্থায় দাঁড়ালে হাইওয়ে পুলিশ বাসটিকে আটক করে জিজ্ঞাসাবাদে এই ঘটনা জানতে পারে। পরে টাঙ্গাইল সদর থানা পুলিশকে আসামিদের হস্তান্তর করা হয়। এখন দেখবেন সালাম স্টিল ভোটের গাড়ি।
সন্ত্রাস, মাদক ও কিশোর গ্যাংমুক্ত কালীগঞ্জ উপজেলা গড়ার প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের দাঁড়ে দাঁড়ে ছুটছেন গাজীপুর 5 আসনের প্রার্থীরা। বিএনপি মনোনীত প্রার্থী AKM ফজলুল হক মিলন বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠার চ্যালেঞ্জ দিতে চান তিনি। আর জামায়াতের প্রার্থী খায়রুল হাসান বলেন, ব্যালট বিপ্লবে তরুণ ভোটাররা নতুন ইতিহাস সৃষ্টি করবে 12 ফেব্রুয়ারি। প্রতিনিধি মাজহারুল ইসলাম মাসুমকে সাথে নিয়ে রিপোর্ট করছেন মিজান শাহজাহান। নুরু মিয়ার বয়স 81। 65 সাল থেকে ভোটার তিনি বলেন, ভোটের আগে সবাই বড় বড় আশ্বাস দেয়, নির্বাচিত হওয়ার পর সব ভুলে যায়। তার কাছ চাওয়ার কিছু নেই আমার, তার সাথে চাই ভালো ব্যবহার, সৎ লোক করতে হবে, ভালো ব্যবহার, সন্ত্রাসমুক্ত এলাকার মানুষ যাতে শান্তিতে বাস করতে পারে, সেটি আমাদের পাঠ। নুরু মিয়ার মতো প্রবীণ মানুষ যেরকম শান্তিপূর্ণ রাজনীতির চর্চা চান, একই রকম চাওয়া তরুণ ভোটারদেরও। মাদক মুক্ত, নেশা মুক্ত যাতে গড়ে তুলতে পারে, শিক্ষিত একটা সমাজ গড়ে তুলতে পারে, এই জন্য আমরা একটা আশাবাদ নিয়ে আছি, ভালো ব্যক্তিকে আমরা ভোট দিব। কালীগঞ্জ উপজেলার 3,33,000 ভোটার 12 ফেব্রুয়ারি নির্বাচন করতে যাচ্ছেন তাদের প্রতিনিধি। এর মধ্যে খ্রিস্টান জনগোষ্ঠী 16,000-এর মতো। আসনটিতে বিএনপির প্রার্থী সাবেক সংসদ সদস্য ফজলুল হক মিলন বলেন, ধানের শীষের পক্ষে জোয়ার বইছে। সকলের সম্মিলিত প্রচেষ্টা, আন্তরিক প্রচেষ্টা, আন্তরিক চেষ্টা এবং ঐকান্তিক ভারসাম্য নিয়ে মানুষ যে অধীর আগ্রহে বসে আছে, আগামী 12 ফেব্রুয়ারি সেই নির্বাচনের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগ করবে। আমি আশা করি সেই সরকার যে হবে, সেই সরকার হবে জনকল্যাণমুখী, জনদরদী। জামাতের প্রার্থী খায়রুল হাসান বলেন, শিল্প কারখানা গড়ে উঠলেও কালীগঞ্জের মানুষের ভাগ্যের কাঙ্ক্ষিত পরিবর্তন হয়নি। লেভেল প্লেয়িং ফিল্ড, আমরা আশা করছি যে সেটা যদি হয়, স্বতঃস্ফূর্তভাবে জনগণ এবার তাদের পছন্দের ব্যক্তি এবং দলকে বেছে নেবে। আমি আশা করছি ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষে জনগণ ন্যায় ইনসাফের পক্ষে তাদের রায় দিবে। প্রার্থীদের সাথে নিয়মিত মত বিনিময় সভা করে আচরণবিধির ব্যাপারে সতর্ক বার্তা দিচ্ছেন রিটার্নিং কর্মকর্তা। ভোটাররা বলছেন, অবকাঠামোগত উন্নয়ন হলে সুশাসন প্রতিষ্ঠিত হয় না। এজন্য আগামীতে যিনি সংসদ সদস্য নির্বাচিত হবেন তাকে সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, কিশোর গ্যাং ও মাদক মুক্ত একটি কালীগঞ্জ গড়ে তুলতে হবে। মিজান শাহজাহান, এটিএন বাংলা, কালীগঞ্জ, গাজীপুর। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে নারায়ণগঞ্জ 3 আসনে ভোটের খবর জানাচ্ছেন সহকর্মী জামিল হাসান শান্ত। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে আমরা বর্তমানে অবস্থান করছি সোনারগাঁয়ের বড়ইবাড়িতে। এটি নারায়ণগঞ্জ 3 আসনের অন্তর্ভুক্ত। এই আসনটি আমরা ঘুরে দেখেছি। এই আসনের স্থানীয় যারা বাসিন্দারা রয়েছে তারা আমাদেরকে জানিয়েছেন এই এলাকার প্রধান সমস্যা যেটি এই আমার সামনে যে মহাসড়কটি রয়েছে সেটি কিন্তু দীর্ঘদিন যাবৎ উন্নয়নমূলক কর্মকাণ্ড চলছে, তার জন্য কিন্তু এলাকার মানুষরা বেশ ভোগান্তিতে দিন পার করে। এলাকার মানুষ আমাদেরকে জানিয়েছেন এই মহাসড়কটিতে কিন্তু দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, সেই পাশাপাশি বায়ু দূষণ কিন্তু এই এলাকার প্রধান একটি সমস্যা। এলাকার মানুষরা আমাদেরকে বলছে এলাকায় মাদকের একটি আস্তানা রয়েছে এবং সন্ত্রাসীদের প্রাদুর্ভাব রয়েছে এলাকায়। তারা আমাদেরকে বলেছেন এই সকল সমস্যা নিয়ে আগামীতে যে কাজ করবেন তাকেই কিন্তু নির্বাচনে জয়যুক্ত করবেন এলাকার স্থানীয় বাসিন্দারা। প্রার্থীরা কিন্তু বিধিনিষেধের কারণে তেমন প্রচারণার কাজটি তারা করতে পারছেন না, তবে তারা ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে কিন্তু ভোট চাওয়ার যে ব্যাপারটি সেটি তারা করছেন এবং এলাকার উন্নয়নে নানান প্রতিশ্রুতি তারা দিচ্ছেন। আপনাকে একটু জানিয়ে রাখতে চাই, এলাকায় মোট ভোটার সংখ্যা রয়েছে 3,50,000-এরও বেশি। সালাম স্টিল ভোটের গাড়ি নিয়ে এই ছিল আমার কাছে নারায়ণগঞ্জ 3 আসন থেকে নির্বাচনী প্রচারণার সর্বশেষ খবর। শিক্ষা ও চিকিৎসা সহ বেশ কিছু মৌলিক অধিকার থেকে বঞ্চিত জামালপুর 2 আসনে ভোটাররা। নেই ভালো মানের কোনো শিক্ষা প্রতিষ্ঠান, আবার চিকিৎসার জন্য ছুটতে হচ্ছে ময়মনসিংহ শহরে। এখানকার অধিকাংশ মানুষ দরিদ্র হয়, তাদের প্রধান জীবিকা কৃষিকাজ। তবে সেই কৃষিরও ন্যায্য দাম পান না কৃষকরা, যোগাযোগেরও বেহাল দশা। তাই আগামী নির্বাচনে মানুষের অধিকার আদায়ে কাজ করবেন এমন প্রার্থী বেছে নিতে চান এখানকার ভোটাররা। খায়রুল ইসলামের রিপোর্ট। ঢাকা থেকে 171 কিলোমিটার দূরে জামালপুরের ইসলামপুর উপজেলা। এই একটি উপজেলা নিয়ে গঠিত জামালপুর 2 আসন, যেখানে ভোটার প্রায় 2,82,000। ভোটাররা বলছেন স্বাধীনতার 55 বছরে এই আসন থেকে এমপি মন্ত্রী হয়েছেন অনেকেই, কিন্তু তারা এখানকার উন্নয়নে রাখেননি তেমন ভূমিকা। আঙ্গরে গ্রাম এলাকায় উন্নয়ন চাই, স্কুল কলেজ আছে, হিন্দার দরকার, পুলানের লেখাপড়া করার দরকার। চুরি চামারি এইগুলা ব্যবসা, মানে গরিবের রিজিক মেয়েরা নিজের আত্মসাৎ করে, এই ধরনের সমস্যা। আমাদের নির্বাচনে ভালো প্রার্থী আশা করি ইনশাল্লাহ, আমাদের গরিব দুঃখের পাশে দাঁড়াবে, রাস্তাঘাটে কাজবাজ করবে, দেশের উন্নয়ন করবে, এরকম প্রার্থী আমরা চাইতেছি। সৎ এবং যোগ্য প্রার্থী চাই, তার এটি আমরা চাই। এই আসনে সাবেক এমপি সুলতান মাহমুদ বাবু বিএনপির মনোনয়ন পেয়ে ভোটে লড়ছেন। ধানের শীষের পক্ষে এখানে জোয়ার তৈরি হয়েছে বলে মনে করেন তিনি। তরুণ ভোটারদের আমার উপর আস্থা রয়ে গেছে, কাজে মানুষ আমার উপর অত্যন্ত বিশ্বাস রাখে, কাজে তারা আশা করে
যে আমার মতো মানুষ যদি সংসদে যায় তাহলে এই এলাকার সর্বপ্রকার সমস্যার সমাধান হবে। জামায়াত ইসলামীর হয়ে এখানে নির্বাচনে লড়ছেন মোহাম্মদ শামসুল হক। এই এলাকায় অতীতের নির্বাচনগুলোতে দলটির রেকর্ড ততটা ভালো না থাকলেও এবার দাঁড়িপাল্লার পক্ষে সমর্থন বেড়েছে বলে দাবি স্থানীয় নেতাদের। জনগণ এবার পরিবর্তন দেখতে চায়। জনগণ আর দাসত্ব শৃঙ্খলাবদ্ধে আবদ্ধ হতে চায় না। আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচনেও বাংলাদেশ জামাত ইসলামীকে বাংলাদেশের জনগণ পছন্দ করবে ইনশাআল্লাহ। এটা আমাদের জামাত ইসলামী ইসলামপুর উপজেলার বিশ্বাস। ভোটাররা বলছেন প্রতিশ্রুতি নয়, ইসলামপুরের উন্নয়নে যিনি সত্যিকার অর্থে ভূমিকা রাখবেন তাকেই ভোট দেবেন বাসিন্দারা। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, জামালপুর। সালামশ্রী ভোটের গাড়ি নিয়ে নীলফামারী 4 আসন থেকে ভোটের খবর জানাচ্ছেন আমাদের প্রতিনিধি আবু সাইদ অপু। দর্শক, সালাম স্টিল ভোটের গাড়ি এখন নীলফামারী সৈয়দপুর কিশোরগঞ্জ 4 আসনে এবং এই আসনটি দুটি উপজেলা নিয়ে গঠিত। একটি হলো সৈয়দপুর, অন্যটি কিশোরগঞ্জ। এবং সৈয়দপুর উপজেলাটি 5টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, আর কিশোরগঞ্জ হলো 9টি ইউনিয়ন নিয়ে গঠিত। এবং এই দুই উপজেলায় মোট ভোটার সংখ্যা হলো 4,87,120 জন। এবং এই ভোটার এলাকায় আমরা সকাল থেকে বিভিন্ন ভোটারদের সঙ্গে কথা বলেছি, তরুণ ভোটারদের সঙ্গে কথা বলেছি। তারা একটা বার্তা আমাদেরকে দিয়েছেন, যেহেতু এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ রেলওয়ে কারখানা এখানে অবস্থিত এবং এখানে কর্মসংস্থানের অসংখ্য সুযোগ রয়েছে। তবে এখানকার একটা সমস্যা হলো যে যানজটের মারাত্মক সমস্যা, সেই এবং যানজট যে নিরসন করতে পারবেন এবং এই এলাকার শিক্ষার ক্ষেত্রে যারা উন্নয়ন করতে পারবেন সেই প্রার্থীর পক্ষে আসলে তারা রায় দিবেন। আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি, এই আসনে মোট 3 জন প্রার্থী ভোটযুদ্ধে অবতীর্ণ হয়েছেন। একজন হলো বিএনপির, আরেকজন জামাতের এবং আরেকজন জাতীয় পার্টির। তবে 12 ফেব্রুয়ারি যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আসলে বোঝা যাবে এই অঞ্চলে যারা ভোটার রয়েছেন তারা আসলে কোন প্রার্থীকে বেছে নিয়েছেন। তো সৈয়দপুর কিশোরগঞ্জ 4 আসন থেকে ভোটের গাড়ির এই ছিল আমার কাছে সর্বশেষ খবর। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। হোয়াইট হাউসে ডোনাল্ড ট্রাম্পকে নিজের নোবেল শান্তি পুরস্কারের মেডেল তুলে দিয়েছেন ভেনেজুয়েলার বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো। গণতন্ত্র ও মানুষের অধিকার নিয়ে সংগ্রামের স্বীকৃতি হিসেবে 2025 সালের নোবেল শান্তি পুরস্কার জিতেছিলেন মাচাদো। স্থানীয় সময় বৃহস্পতিবার বৈঠকে সোনার মেডেলটি ট্রাম্পকে তুলে দেন তিনি। ট্রাম্প সামাজিক মাধ্যমে বলেন, মারিয়ার দেয়া নোবেল শান্তি পুরস্কার পারস্পরিক সম্মানের এক অসাধারণ ইঙ্গিত। তবে নরওয়েজিয়ান নোবেল ইনস্টিটিউট আগেই জানিয়েছে যে নোবেল শান্তি পুরস্কার ট্রান্সফার, শেয়ার বা বাতিল করা যায় না, অর্থাৎ পুরস্কারের আসল মর্যাদা মাচাদোরই রয়ে যায়। বৈঠকের পর মাচাদো ক্যাপিটাল ভবনের বাইরে সাংবাদিকদের বলেন, ভেনেজুয়েলার জনগণের বিশ্বাস ও কৃতজ্ঞতা থেকেই তিনি এই বিপুল সম্মানসূচক উপহার ডোনাল্ড ট্রাম্পকে দিয়েছেন। ভেনেজুয়েলার তেল আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক বাজারে বিক্রি শুরু করেছে আমেরিকা। দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে সস্ত্রীক আটকের পর এই প্রক্রিয়া শুরু হলো। এর মধ্যে $50 কোটি মূল্যের জ্বালানি তেল বিক্রি সম্পন্ন হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। মার্কিন প্রশাসনের বরাত দিয়ে এ তথ্য জানায় আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। এর আগে গত 4 জানুয়ারি কারাকাসে সেনা অভিযান চালিয়ে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে আটক করে নিউ ইয়র্কের কারাগারে বন্দী করে রাখা হয়েছে। এরপর ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলার জ্বালানি তেলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণ নেয়। এবারে জানিয়ে দেব খেলার খবর। রেসিং সান্তান্দারকে 2-0 গোলে হারিয়ে স্প্যানিশ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে উঠল বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। ক্যাম্পোস দি সার্ডিনারো স্টেডিয়ামে দ্বিতীয় স্তরের দল সান্তান্দারের বিপক্ষে প্রথমার্ধে কোনো গোল পায়নি বার্সা। গোল শূন্য প্রথমার্ধের পর খেলার 66 মিনিটে ফেরান তোরেস এগিয়ে দেন কাতালানদের। খেলা শেষের ইনজুরি টাইমের 5 মিনিটে লামিনে ইয়ামাল বার্সেলোনার 2-0 গোলের জয় নিশ্চিত করেন। এই ম্যাচে হারলেও লিগে দারুণ পারফরমেন্স করায় 2012 সালের পর আবারও লা লিগায় ফেরার সম্ভাবনা তৈরি হয়েছে রেসিং সান্তান্দার। শেষ করার আগে বিআরবি কেবলস সংবাদ শিরোনাম আরও একবার। খেলায় ফিরছেন ক্রিকেটাররা, বিসিবির সঙ্গে কোয়াবের সমঝোতা। দুপুরে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে চট্টগ্রাম রয়্যালসের খেলা দিয়ে মাঠে গড়াচ্ছে বিপিএল। 253 আসনে 11 দলীয় জোটের আসন বন্টন। জামায়াত 179, এনসিপি 30 ও খেলাফত মজলিস 20। আজ নিজেদের অবস্থান জানাবে ইসলামী আন্দোলন। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অধ্যাদেশ অনুমোদন। গণঅভ্যুত্থানকারীদের বিরুদ্ধে মামলা হলে তা প্রত্যাহার করবে সরকার, আসিফ নজরুল। নতুন করে মামলা নয়। এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কে চলন্ত বাসে কলেজ ছাত্রীকে গণধর্ষণ, চালক হেলপার সহ 3 জন গ্রেফতার।
সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা।